একই সাথে রয়েছি দুজন, একই ডোরে। দেখতে হবে না কার ছেলে? রহিমা চৌধুরী ও রায়হান চৌধুরীর একমাত্র ছেলে। তো শরীরে যে উপকারী মানুষের রক্ত বইছে, বুঝলে বৌমা? বুঝেছি আম্মা। তাই যদি না হতো তাহলে কি নিধি আপুর ভাই আমার ন্যায়পরায়ণ হতো নাকি? ভাবি, তুমি কিন্তু একদম আমাকে আপু বলবে না। আমি ভাইয়ার ছোট না বললেও তুমি আমাকে আদর করে নিধি বলে ডাকো। আমার হবু ডাক্তারনি বলেও ডাকতে পারো। আচ্ছা, নিধি বলেই ডাকবো, কেমন? এখন খুশি তো নাকি? খুশি কি করে থাকবো বলো? আমার খুশির কারণটা যে তুমি অনেক আগে নিজের নামে দলিল করে নিয়েছো মনে মনে। পেতনি এখন হবু ডাক্তার নেই, আরো কত নাম আছে সেটা একটু বল, মেমোরিতে সেভ করে রাখি, ঝগড়া করার সময় মনে পড়বে। বড় মা, দেখেছো তোমার ছেলে আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে। এমনিতেই আমার এখন ঝগড়া করার মুড নেই। এই তোরা তো থাম তো। জানো মামা, রাসেল হারিয়ে গেলে অনেক খুঁজেছি ওকে। এই দেশের একটা কোনাও বাদ রাখিনি। নিজেরা সাথে পুলিশ দিয়েও খুঁজেছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। বড় আম্মু, আমার ভালো লাগতেছে না, তোমরা থাকো, আমি বরং রুমে চকিলাম, কেমন? রহিমা বেগম খুব ভালো করেই বুঝতে পারে নিধির কেন ভালো লাগছে না। রাসেল আর জেরিন যতই বোঝাক না কেন, নিধি তো কোনো কিছু বোঝার মতো মেয়ে না। মা, অনেক তো হলো, এখন চলো নিচে যাওয়া যাক, এমনিতেই সন্ধ্যা হয়ে এসছে, হালকা হালকা শীত পড়তে শুরু করছে। আম্মা, আপনার ছেলে ঠিকই বলেছে, এখন চলেন নিচে যাই। এখানে থাকলে শীতে কাঠপুতুলের মতো হয়ে যাব। মা চলো, অনেক তো গল্প করা হলো, এখন নিচে যাওয়াই ভালো। তারপর সবাই একসাথে নিচে নেমে আসে। নিধি ওর রুমে চলে যায়। এইদিকে রাসেল আর জেরিনকে রহিমা চৌধুরী একটা রুম দেখিয়ে ফ্রেশ হওয়ার জন্য বলে নিচে চলে যায়। তুমি এত বড় লোকের ছেলে, আর সেই কথাটা আমাকে একটিবারের জন্য জানানোর প্রয়োজন মনে করনি? তোকে কোনো কিছু বলার প্রয়োজন মনে করে না। কেন বলবো? তুই তো বলেছিস আমার মতো রাখাল তোর স্বামী হওয়ার কোনো যোগ্যতা নেই। তুমি রাখাল হও আর যাই হও না কেন, তুমি আমার স্বামী, এটাই সব থেকে বড় পরিচয় আমার কাছে। আর তুমি জানো না, স্বামী সবসময় স্ত্রীর সাথে সবকিছু শেয়ার করে, হোক না তার মনে জমানো কষ্টের পাহাড়। শোন, যে স্ত্রীর স্বামীকে স্বামী বলেই মনে করে না, তার জন্য এসব মিথ্যা মায়া রেখে কি লাভ বল? আর তুই তো নিজের মুখেই বলেছিস আমার এই সংসারে তুই কিছুদিন থাকবি, আমাকে তোর নাকি সহ্য হয় না, তাহলে আজকে এসব কেন বলতেছিস? প্লিজ এইসব কথা বললো না। আমি আগে ওইসব কথা বলেছি কারণ সংসারে যে একটা মানে আছে সেটা বুঝতাম না। স্ত্রীর উপর যে স্বামী নামক গাছটা কত বড় নিরাপত্তা ছায়া সেটা কখনোই ভাবিনি, কিন্তু এখন এসব বুঝতে শিখেছি। সব থেকে বড় কথা, আমি এখন তোমার সন্তানের মা হতে চলেছি। আমি তোমার সন্তানের মা হয়ে সারা জীবন তোমার বুকে মাথা রেখে থাকতে চাই। বিধাতা মরণকালেও যেন আমাকে আলাদা না করে। এইসব কথা শুনে রাসেলের মনে মনে খুবই ভালো লাগে, কিন্তু এত সহজে তো মেনে নিলে চলবে না। ওকে বুঝতে হবে আপনজনের দেওয়া কষ্ট কতটা ভয়ঙ্কর হয়। শোনো, মা যেন বুঝতে না পারে তোর সাথে আমার কোনো মিল নেই, তাহলে মা অনেক কষ্ট পাবে, কিন্তু আমি সেইটা চাই না। তাই মা যেন কোনোভাবে বুঝতে না পারে, যদি বোঝে তাহলে তোর খবর আছে, বলে দিলাম। এমন করিও না, মায়ের কষ্ট হবে সেটা তুমি ঠিকই বুঝতে পারতেছো। আর আমারও যে একটা মন বলে জিনিস আছে, সেখানে যে হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে সেটা কেন তুমি বুঝতে পারছো না? এত কিছু বোঝার সময় আমার হাতে নেই। আমার মন বলতে কিছুই নেই, যেটুকু ছিল সেটুকু তোর দেওয়া আগেতে পাথর হয়ে গেছে। যদি তোর ভালোবাসার বফর দিয়ে মনটাকে গলাতে পারিস তো চেষ্টা করে দেখ। তোমার মন যতই পাথর হোক না কেন, আমার ভালোবাসার ফুল তোমার মনে ফুটাবই ইনশাল্লাহ। দেখা যাক কতটা সম্পূর্ণ করতে পারিস। বেস্ট অফ লাক পুলিশ ম্যাডাম। এখন দয়া করে সব কথা বন্ধ কর, আমার মাথা ধরিয়ে ফেলেছিস। তুই কি মায়ের এই বিরতিহীন রেডিওর মতো বাঁচতেই আছিস? তো বাঁচতেই আছিস, বন্ধ হবার কোনো নাম নিচ্ছিস না। আমার এসব কথা তোমার কাছে রেডিওর মতো মনে হয়? এতটা ঘৃণা করো আমাকে যে আমার কথাটা পর্যন্ত তোমার ভালো লাগে না? আমাকে তোর যদি ভালো না লাগে তাহলে তোকে শুধু শুধু আমার একা ভালো লাগে কি হবে বল? ফলস্বরূপ শুধু কষ্টটাই পাবো। তার চেয়ে বড় মায়া কাটানোর কোর্সটাই করি, তাও যদি তোর দেহ কষ্টটা আমার এই অবুঝ মনটা সহ্য করতে পারে। তুমি আমাকে কষ্ট দিয়ে কি খুব শান্তি পাও বলো? আমার যে কষ্ট হয় সেটা কেন বুঝো না? আমার তোর মন বোঝার মতো শক্তি নেই, তাই তোর মনে কষ্টের বই আমি পড়তে পারি না, বুঝেছিস তুই? এখন চুপ থাক, তোর কথার জন্য আমার 3 কেজি মাথা ধরেছে। তুমি
তুমি বিছানায় আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো, আমি বরং তোমার মাথায় হাত বুলিয়ে দিই, দেখবে অনেক ভালো লাগবে, তোমার মাথা ব্যথা একটুও মনে হবে না। না না, এটা তো হবে না। আমি মিথ্যা মায়া কাটানো শিখতে চাই, কোনো মিথ্যা মায় আর নিজেকে জড়াতে চাই না। কি হবে এত কষ্ট সহ্য করে যদি শেষে সুখের ছোঁয়াটুকু না পাই? জেরিন আর কোনো কথা বলে না, নীরবে শুধু কান্না করতেছে। এটা ছাড়া তো আর করার কোনো রাস্তাই নেই। সেও যে আর এর থেকে 1000 গুণ বেশি করেছে। আজ তাকে তো রাসেলের দেওয়া সামান্য কষ্ট সহ্য করতেই হবে। শুনে রাখো, তোমার দেওয়া সকল কষ্টের আগুনে নিজেকে পুড়িয়ে নিজেকে তোমার মনের মতো তৈরি করব। তুমি যত খুশি কষ্ট দাও, তবে দিন শেষে তোমার ওই মিষ্টি হাসিটা দেখার একটা সুযোগ দিও, তবুও কষ্টটা অন্তত মনে হবে না। তোমার ওই হাসি দেখেই একদিন হারিয়ে যাব কোনো এক গভীর নিধারায়। না, এখানে যদি আরো কিছু সময় থাকে তাহলে জেরিনের ইমোশনাল কথা শুনে নিজেকে আর শক্ত রাখতে পারবো না। কিন্তু আমি এত সহজে নিজেকে কাবু করতে চাই না। ওকে যে বুঝতেই হবে, সবারই কষ্ট হয়। রাসেল আর কোনো কথা না বলে নিচে চলে যায়। এইদিকে জেরিনের চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলছে, চোখটাও ফুলে গেছে, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এইভাবে অনেক সময় কান্না করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, যেন বুঝতে না পারে। রাসেল, তুই একা নাচতে নাচতে নিচে আসলি, আমার বৌমাকে কোথায় রেখে এসেছিস? তুই জানিস না বৌমাকে এখন কোনোভাবেই একা রাখা উচিত না? মা, ও কোনো ছোট বাচ্চা না যে ওর খেয়াল সারাক্ষণ রাখতে হবে। ওর খেয়াল ও নিজেই রাখতে পারবে, সেটুকু বুঝ ওর হয়েছে। কি বললি এটা? বুঝলাম ও কোনো ছোট বাচ্চা না, কিন্তু ওর ভিতরে তো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তোর সন্তান, তাই না? যদি মেয়ে হয়ে একবার এই কষ্টটা বুঝতে পারতি তাহলে এটা কখনোই বলতি না। মা, আমি তো কিছুই বুঝি না। তুমি আমাকে বুঝিয়ে দেওয়ার বাদ দিয়ে আমার মাথা ব্যথা করতেছে। তোমার স্পেশাল থেরাপি দাও। তখনই সিঁড়ি থেকে নামতে নামতে নিধি বলে ওঠে, ভাইয়া, মাথা ব্যথার ওষুধ কিন্তু তোমার এই ডাক্তার বোনের কাছে আছে, কি ভাইয়া লাগবে নাকি? না রে বোন, তোর ওই মগা মার্কা ওষুধে আমার কিছুই হবে না। আমার মায়ের স্পেশাল থেরাপি একটু পেলেই আমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। বুঝেছিস পেতনি ডাক্তার? কি আমি পেতনি? বড় মা, তোমার ছেলের ঘাড় মটকাতে কিন্তু আমি একটু সময় নিব না। আমাকে পেতনি বলে? তোর বউ পেতনি, তোর 14 গোষ্ঠী পেতনি। তুই পেতনি আর দেখা আমার বউ পরিদের রানী, তোর মতো পেতনি না। তুই তো মেকআপ করে আলট্রা সুন্দরী, আর আমার বউ কোনো মেকআপ ছাড়াই স্ট্যান্ডার্ড লেভেলের সুন্দরী। বুঝলি? শাকচুন্নি, শাওরা গাছের ভূতনি। এই তোরা একটু থামতো, দুটো একসাথে হলেই শুরু করে দিস টম এন্ড জেরির মতো লড়াই। তাহলে তোমার এই মূর্খ রাখাল ছেলেকে বলে দাও আমার মতো মডার্ন শিক্ষিত হবু ডাক্তার মেয়েকে পেতনি না বলতে। এই ফিউচার ডক্টর, ডোন্ট কল মি স্টুপিড। এরে, এইটা আমি কি বলে ফেললাম? এখন তো আমার সব শেষ হয়ে গেল রে মনে মনে। রাসেলের এইরকম ইংরাজি শুনে রহিমা বেগম আর নিধি তো অবাক। জেরিন তো এমন ভাবে হাঁ করে তাকিয়ে আছে যে মুখে মশা গেলেও বুঝবে না। ভাইয়া, তুই তো সামান্য মূর্খ রাখাল, তাহলে আমি যেন তোকে মূর্খ রাখাল না বলি সেটাতে ইংরেজিতে কিভাবে বললি শুনি? অনেকটাই অবাক হই। রাসেল, নিধি ঠিকই বলেছে, তুই তাড়াতাড়ি বল, এমন ভাবে ইংরেজি কি করে বলতে পারলি? এই তো, এখন আমি কি কথা বলবো? আমার প্রিয় পাঠক ভাইরা, একটু বলে দেন কি করা উচিত। না, আপনাদের বলতে হবে না, আমি নিজেই পাইছি মনে মনে। আসলে হয়েছে কি মা, তোমরা তো জানোই তোমার বৌমা কত শিক্ষিত, আর আমি তার সাথে অনেক বছর হলোই একসাথে আছি। সে অনেক সময় ইংরেজি বলতো, যেটা শুনে আমি এটা মুখস্থ করে রেখেছিলাম। এটাই না, এটা তো ঠিক না, কারণ ও যদি মুখস্থ করতো তাহলে যেই লাইন মুখস্থ করেছে সেটা বলতে পারবে, এটা মানলাম। কিন্তু নিধির বাংলা কথার উত্তর ইংরেজিতে কিভাবে দিল, এটাই তো আমাকে অবশ্যই ভাবিয়ে তুলছে। ও তাই বল। তাই তো, আমি গোবরে পদ্ম ফুল কি আর সবার ভাগ্যে ফোটে নাকি? আর মূর্খ কখনো শিক্ষিত হয় নাকি? দেখ পেতনি, তুই কিন্তু আমার সাথে ঝগড়া করে আমার মাথা ব্যথা বাড়িয়ে দিচ্ছিস। আমি কিন্তু তোর চুল একটাও আস্ত রাখবো না। আমার বাবা মার টাকা খরচ করে শিক্ষিত মূর্খ নিয়ে যা ইচ্ছা বললাম, তাতে তোর কি? দাঁড়া, তুই তোকে শিক্ষিতগিরি বের করছি। ছোট আম্মু, ছোট আম্মু। হ্যাঁ রাসেল বল, এইভাবে চিল্লাস কেন? এইদিকে নিধি তো এক দৌড়ে রুমে চলে গেছে, কেননা নিধি ওর মাকে অনেকটাই ভয় পায়। আর এখানে রাসেল
কে তো নিধির মা অনেক ভালোবাসে, তাই ভয় না পেয়ে উপায় আছে? তোমার এই পাগলি মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে এই বাড়ি থেকে তাড়াও। আমার সাথে শুধু শুধু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। তখনই আবার নিধি দোতলা থেকে জোরে চিল্লানি দিয়ে বলে, তোকে আগে এই বাড়ি থেকে তাড়াবো, বুঝলি? আমি কোথাও যাব না। দেখলে ছোট আম্মু, তোমার সামনে তোমার মেয়ে আমাকে বাড়ি ছাড়া করতে চায়। আরে ভাই রাসেল, তুই পারফেক্ট সময় এত সুন্দর মন মাতানো ন্যাকা কান্নার অভিনয় কিভাবে করতে পারোস? তোকে তো সিনেমায় রাখা উচিত ছিল। পরিচালক মনে হয় তোকে দেখতে পায়নি। এই নিধি, এসব কি হচ্ছে? রাসেল তোর বড় ভাই হয় না? বড় ভাই তো কি হয়েছে? তাই বলে কি আমি ওর সাথে মজা করব না? এটা কি হয় নাকি, সেটা বলো। নিধির কথার জবাবে দরজার কাছ থেকে কেউ একজন বলে ওঠে, যেটা দেখার জন্য সামনে পিছনে ফিরে তাকিয়ে দেখতে পাই দরজার কাছে থাকা মানুষটা হলো। সবাই পিছনে ফিরে তাকিয়ে দেখতে পাই দরজার কাছে থাকা মানুষটা হলো রাসেলের চাচ্চু, মানে নিধির বাবা ডাক্তার সবুজ। মাত্র হাসপাতাল থেকে সোজা বাসায় এসেছে, যা তাকে দেখেই বোঝা যাচ্ছে। আমার ছেলের সাথে কে ঝগড়া করতে চায় শুনি? কার এত বড় সাহস আমার ছেলের সাথে ঝগড়া করতে চায়? আমি একটু তাকে দেখি। লে বাবা, এত সময় ধরে আম্মুর সাথে পারছি না, এখন আবার আরেকজন আসছে। না, তার চেয়ে বরং রুমে যাই। এখন রাসেলের সাথে ঝগড়া করে পারবো না মনে মনে। কিরে পেতনি, লেজ গুটিয়ে পালাচ্ছিস কেন? আয়, আমার সাথে লাগবি না? আয়, আরো ঝগড়া কর। শাকচুন্নি আইসে আমার সাথে লাগতে। দেখ রাসেল, আমার নিধির মামুনিটাকে এইভাবে একদম পচাবি না, এই আমি কড়া গলায় বলে দিলাম, ওকে? ভাবি, তুমি এটা কি বলতিছ? নিধি আমার ছেলের সাথে কেন লাগবে? ও কি বুঝতে পারে না রাসেল ওর বড় ভাই হয়? সবুজ, তুই চুপ থাক। আর বোন ভাইয়ের সাথে একটু দুষ্টামি করবে না তো কার সাথে করবে? আর শোন, আমি আমার মেয়ের পক্ষে আছি। এইভাবে আরো অনেক কথা বলে রাতের খাবারের জন্য টেবিলে বসে আছে। রহিমা চৌধুরী বলে দিচ্ছে কিভাবে খাবার পরিবেশন করবে। বোমা, তুমি এইভাবে দাঁড়িয়ে না থেকে বরং রাসেলের পাশে বসে খাবার খেয়ে নাও। আম্মা, সবাই খেয়ে উঠুক না, আমি বরং আপনার সাথে একসঙ্গে বসে বউ শাশুড়ি মজা করে খাবো। না মা, তুই বসে সবার সাথে খেয়ে নে, আমি পরে কাজের লোকদের নিয়ে একসঙ্গে খাবো। আর তোর শ্বশুর তো এখন আসে নাই। আম্মা, আপনি যদি কাজের লোকেদের সাথে খেতে পারেন তাহলে আমি কেন পারবো না বলেন? ওরা সবাই যেমন আমিও তো তেমনি। আমি হতে পারি একজন বিসিএস ক্যাডার, কিন্তু তার চেয়ে বড় পরিচয় আমি একজন রাখাল স্ত্রী। এটা তো ভুলে গেলে চলবে না। বাবা, যে মেয়ে আগে রাখালের নাম গন্ধ শুনতে পারতো না, আর সে এখন রাখালের জন্য পাগল, এটা কি ভাবা যায়? আপনারাই বলেন। আচ্ছা মা, তুই থাক, আমার সাথেই খাবি, তাও এসব কথা এখন রাখ। এইভাবে আরো অনেক কথা বলে সবাই খাবার পর্ব শেষ করতে না করতেই মিস্টার রাইহান চৌধুরীও বাসায় চলে আসে, আর সেও খেয়ে নেয়। তারপর সবাই যার যার রুমে চলে যায় ঘুমানোর জন্য। রাসেল গিয়ে সোফায় বিছানা ঠিক করতেছে, কারণ জেরিনের সাথে শোবে না। এই, তুমি এটা কি করতেছো? রুমের মাঝে এত বড় একটা খাট থাকতে তুমি সোফায় বিছানা কেন করতেছো বুঝলাম না। তোর সাথে ঘুমানোর কোনো ইচ্ছা বা অধিকার কোনোটাই আমি নিজের মনে করি না। এমন কেন করছো? আমি তোমাকে এইভাবে সোফায় রেখে খাটে ঘুমাবো সেটা আমি পারবো না। ঘুমাস না? তোকে ঘুমাতে বলছে কে? তোর যেখানে ইচ্ছা সেখানে ঘুমা, আমার করার কিছু নেই। আগে থেকে ঘুমিয়েছিস, আমি মাটিতে ঘুমিয়েছি, তাহলে এখন আমার জন্য হঠাৎ দরদ উঠছে কেন? দেখো, আমি মানছি আগে তোমার সাথে যা করেছি তা ঠিক করিনি, যা আমার জন্য কখনো ক্ষমার যোগ্য না। ঠিক আছে, তুমি সোফায় ঘুমাও, আমি তাহলে ফ্লোরে ঘুমাই। এমনিতেই ফ্লোরটা আজ অনেক ঠান্ডা। জেরিন খাট থেকে একটা বালিশ আর চাদর নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে আর নীরবে কান্না করতে থাকে। কি করি এখন? এমনিতেই ফ্লোর যে ঠান্ডা, আর তাতে জেরিনের যদি ঠান্ডা লাগে তাহলে মা তো আমাকে মেরে ফেলবে। এই জেরিন, তুই এইভাবে ফ্লোরে শুয়ে পড়লি কেন? তুমি সোফায় ঘুমাবে আর আমি খাটে ঘুমাবো, এটা আমি পারবো না। আগে হয় তোমাকে সহ্য করতে পারিনি তাই থেকেছি, কিন্তু এখন আমি সব বুঝি। তুমি আমার বেঁচে থাকার একমাত্র উৎস। তোমাকে ছাড়া যেন আমার জীবনটাই অচল। তোকে বলছে না খাটে ঘুমাতে, নাকি মায়ের খাওয়ার খুব শখ হয়েছে সেটা বল। মা যদি জানতে পারে তুই বিছানা ছেড়ে ফ্লোরে ঘুমিয়েছিস তাহলে আমার আস্ত রাখবে না। তাহলে তুমিও আমার সাথে খাটে ঘুমাও, নাহলে আমি এভাবেই ঘুমাবো, তুমি যা খুশি করো না কেন। রাসেল পড়ে যায় মহা ঝামেলায়। কি করবে কিছুই বোঝে না। এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে সে জেরিনের সাথে খাটে ঘুমাবে। শোন,
আমি তোর সাথে খাটে ঘুমাতে পারি, তবে তুই যদি আমার শর্তে রাজি হোস তাহলে। আমি তোমার একটা কেন 1000টা শর্ত মেনে নিতে রাজি। তুমি শুধু বলো শর্তটা কি। শর্তটা খুব বেশি বড় বা কঠিন না, তুই মনটাকে শক্ত করলেই পালন করতে পারবি। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে তাড়াতাড়ি শর্তটা বলে ফেলো তো, আমার কিন্তু সহ্য হচ্ছে না। প্লিজ তাড়াতাড়ি বলো। আমি তোর সাথে থাকবো, কিন্তু বিছানার এক পাশে আমি, এক পাশে তুই, মাঝখানে কোলবালিশ নামক তুলার দেওয়ালটা অবস্থান করবে, আর রাতে আমার এদিকে আসতে পারবি না। আগে তো কাছে নিয়ে নি, তারপরে যা হবে দেখাই যাবে। শর্তটা কঠিন, তবুও তোমার দেওয়া শর্তে আমি মেনে নিলাম। তবে শীত করলে মাঝে মাঝে তোমাকে জড়িয়ে ধরবো। যা, শর্ত পরিবর্তন। আমি তোর সাথে এক বিছানায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু থাকবো না। তোর মতলব বেশি সুবিধার না। এই না, আমি তোমার সাথে মজা করলাম। যাও, আমি তোমাকে জড়িয়ে ধরবো না। তাও তুমি খাটে ঘুমাও প্লিজ। আমি স্ত্রী হয়ে তোমার কষ্ট কি করে দেখি বলো? তাহলে আল্লাহ যে আমাকে কিছুতেই ক্ষমা করবে না। বাবা, এখন দেখে তোর ধর্মের সব কথা মনে পড়তেছে, কিন্তু আমি বলি কি, তোর এইসব মন বাসনা আগে কোনো ব্যাংকে জমা রেখেছিলি? মনে হয় আমার সব মনোবাসনা তোমার মনের ব্যাংকে জমা ছিল। এটা চুক্তি করে যে আমি প্রেগনেন্ট না হলে আমার বুঝ আসবে না, তোমাকে আপন করে নিতে মন চাইবে না। এখন তো চুক্তির মেয়াদ শেষ হয়েছে আমার প্রেগনেন্সির মাধ্যমে। আমার মনে সকল বুঝ এসেছে তোমাকে ছাড়া আমি অসহায়, তাই এখন আমি তোমাকে আপন করে পেতে চাই। আমার এই মনটা তো তেঁতুলের গাছের তেঁতুল। তোর মন চাইলো আর আমি টুপ করে পড়ে তোর হাতে দিয়ে দিলাম। এটা পাথরে গড়া মন। এসব কথা বাদ দাও না প্লিজ। আমি জানি তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসো, কিন্তু সেটা প্রকাশ করছো না। চুপ থাকতো, আমার কান একদম ঝালাফাড়া করে ফেলেছিস। এত কথা কি করে বলিস এটাই বুঝি না। আর একটা কথা বলবি তো থানায় রেখে আসবো। আমাকে কেন পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যাবে শুনি? তবে তোমার মনের কারাগারে বন্দি করতে চাইলে আমি এখনই যেতে চাই। তোর থাক, আমি ঘুমাইলাম। তুই বসে বসে আমার মনের কারাগারে কি কি আছে সেটা দেখতে থাক। কথাগুলো বলেই রাসেল ঠাস করে খাটে গিয়ে ঢাস করে শুয়ে পড়ে, কারণ জেরিন আগেই কথা বলতে বলতে বিছানা ঠিক করেই রেখেছে, তাই আর নতুন করে রাসেলকে বিছানা ঠিক করতে হলো না। এইদিকে জেরিন উপরে উপরে যতই হেসে হেসে রাসেলের সাথে কথা বলুক না কেন, কিন্তু ভিতরটা তো কষ্টের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই আগুন দেখার মতো কেউ নেই, নীরবে পুড়েই যাচ্ছে। জেরিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। চোখে ঘুম নাই, এক ধ্যানে রাসেলের মায়া ভরা চোখের দিকে তাকিয়ে আছে। জেরিন তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে সেদিকে কোনো খেয়ালই নেই। রাসেল বেচারা তো ঝগড়া করে ক্লান্ত থাকার কারণে শোয়া মাত্রই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। সকালে জেরিন আগেই রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল একটু একটু করে চোখ খুলতেই দেখতে পায় জেরিন খুব যত্নে জড়িয়ে ধরে পরম সুখে ঘুমিয়ে আছে, যেন মনের মাঝে কোনো কষ্টের ছিটেফোঁটাও নেই। ইস, পাখিটাকে এখন কতটা সুন্দর লাগতেছে। মনে হচ্ছে মনের মাঝে কোনো কষ্ট লুকিয়ে নেই, একদম নিষ্প্রিয় একটা শিশুর মতো ঘুমিয়ে আছে। নেই কোনো চিন্তা, নেই কোনো ভাবনা। থাকুক না এইভাবে আমাকে জড়িয়ে ধরে, আমি বরং আরেকটু ঘুমিয়ে নেই। রাসেল আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমায়। জেরিনের কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিয়ে এইদিকে জেরিনের ঘুম ভাঙতেই দেখতে পায় সে রাসেলের বুকে মাথা রেখে শুয়ে আছে। কোলবালিশ কোথায় গেছে সেটা আল্লাহই ভালো জানে। ইস, মানুষটা কতটা শান্ত হয়ে ঘুমিয়ে আছে, আর জাগ্রত হলে শুরু করে দিবে নানা রকম কথা। আর যদি বুঝতে পারে আমি এইভাবে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে শুয়েছি, তাহলে আমাকে আর আস্ত রাখবে না। জেরিন এইসব ভাবতে ভাবতেই রাসেলের ঠোঁটে ও কপালে একটা চুমু দিয়ে হাসতে হাসতে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে চলে যায়। রহিমা চৌধুরী বসে বসে খবরের কাগজ পড়তেছিল। জেরিনকে দেখেই বলে ওঠে, বৌমা, এত সকাল সকাল ঘুম থেকে উঠেছিস কেন? তুই জানিস না তোর শরীরটা এমনিতেই অনেকটা দুর্বল, আর কিছু সময় পরে উঠলে কি একদম ক্ষতি হতো। আম্মা, বেলা তো অনেক হয়েছে, আরো ঘুমালে সংসার করব কখন শুনি? আর রাত থেকে আপনাদের সাথে কথা বলি না, তাহলে ভালো থাকি কি করে সেটা আগে বলেন। শুভ সকাল বৌমা। এত সকাল সকাল ঘুম থেকে উঠলে কেন? এমন সময় উঠবে না, তাহলে আমার নাতি নাতনির ঠান্ডা লেগে যাবে তো। শুভ সকাল বাবা। আর আপনাদের দোয়াই আমার সন্তানের কিছুই হবে না ইনশাল্লাহ। এইভাবে আরো অনেক কথা হয় তাদের মাঝে। অনেকটা সময় পর সবাই সকালের নাস্তা করে। রাসেল ও জেরিন সবাইকে বলে বাসায় চলে আসে। বাসায় আসার পর, আমার কাছে আছে, আমি একটু বাড়ি গেলাম, তুই গেট লাগিয়ে থাক কেমন?
আমাকে রেখে যেও না প্লিজ। আর আমি একা একা অনেক ভয় পাই, তুমি কি সেটা বোঝো না বলো? আগের থেকে কেন জানি ভয়টাও একটু বেড়ে গেছে। স্বামী হিসেবে না হলেও একাই বাসায় যেহেতু থাকে, তার জন্য তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তবুও আমাকে এখন বাইরে যেতেই হবে, যাব আর আসবো। আচ্ছা যাও, আর সাবধানে গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, না হলে আমি একা একা কিন্তু কান্না করতেই থাকবো। এই আমি বলে দিলাম, অভিমানী সুরে বললাম। আচ্ছা ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। রাসেল বাসা থেকে বেরিয়ে পড়ে, সোজা আদিল স্যারের কাছে যায়। আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা? আপনার তো খবর বার্তায় আজকাল পাওয়া যায় না। ওয়ালাইকুম আসসালাম। আমার অবস্থা আর কেমন হবে, ভালোই আছি। আমার খবর ঠিকই আছে, আপনার খবর পাওয়া যায় না। হাজার হলেও সুনামধন্য মানুষ। স্যার কি যে বলেন না, আমার খবর তো সব আপনি জানেনই, আপনার তো কোনো কিছুই অজানা নয়। সেটা অবশ্য ঠিক বলেছেন। আচ্ছা, যেটা বলার জন্য আপনাকে ডেকেছি সেটা বলার আগে আমি কি রকম কথা বলতে শুরু করছি, এখন দেখা যাবে আসল কথাটা পরে বলা হবে না। স্যার বলেন দেখি, কি কথা বলার জন্য আমাকে এত আর্জেন্ট আসতে বললেন? এখন তো আপনাকে সবার সামনে আসতে হবে, আর লুকিয়ে থাকতে পারবেন না। কি বলেন, এখনই সবার সামনে আসতে হবে? এটা শুনেই তো আমার মাথা ঘুরতেছে। এখন তো তাহলে সবাই জেনেই যাবে রাখাল ছেলে লুকানো বিসিএস ক্যাডারের গল্প। উপর মহল থেকে করার নির্দেশ দিছে, অনুষ্ঠান করে আপনার উপহার আপনার হাতে তুলে দিতে, যেখানে অনেকে উপস্থিত থাকবে। আবার ওই দেশের নামকরা বিজনেসম্যান রায়হান চৌধুরীও থাকবে। ওহ আচ্ছা ঠিক আছে, কি আর কর, আর লুকিয়ে কতদিন থাকবো? কর্ম করতে হলে সামনে আসতেই হবে, এটাই স্বাভাবিক। বুঝতে পেরেছো। তোমার মতো একজন পুলিশ ডিপার্টমেন্ট পেয়ে সবাই গর্বিত। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি এখন তাহলে আসি, ফির দেখা হবে, কথা হবে সেদিন সবার সামনে। রাসেলের উপরের কথাগুলো বলে চলে আসে। মনের মাঝে যেন এক চিন্তার প্রতিচ্ছবি বারবার ভেসে উঠতেছে, আজকে তার সামনে আসতেই হবে। এইসব ভাবতে ভাবতে রাসেল বাসায় এসে পরে। বাসায় এসে দেখে জেরিন বাসায় নেই, হয়তো থানায় গেছে। এটা ভেবে রাসেল আর চিন্তা করে না। প্রায় অনেকটা সময় পর জেরিন বাসায় চলে আসে। তুমি কখন এসেছো? আর সরি, আমি তোমাকে বলতে পারিনি, বাইরে গিয়েছিলাম সেটা। আসলে থানা থেকে আর্জেন্ট ডিআইজি স্যারের ফোন করে যেতে বলেছিল। এইটা আমাকে কেন বলতেছিস? আগে যখন আমার থেকে কখনো কোথাও যাওয়ার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করস নাই, তাহলে এইসব কেন বলতেছিস? তুমি আমার স্বামী আর স্ত্রীর এটা দায়িত্ব, কোথাও গেলে তার থেকে অনুমতি নিয়ে তারপর যাও। আর আগে কি করেছি সেটা ভুলে চলো না, আমরা আবার নতুন করে জীবনের গল্প রচনা করি, যেখানে থাকবে না কোনো রাগ অভিমান, থাকবে না কোনো অত্যাচার, থাকবে শুধু বুক ভরা ভালোবাসা। হ্যাঁ আইসে, বুক ভরা ভালোবাসা নেওয়ার লাইগা? ভালোবাসা কি কোনো ফল নাকি? তুই চাইলি আর আমি টপ করে গাছ থেকে পেরে তোর হাতে দিয়ে দিলাম। রাসেলের কথাটা শুনে জেরিনের চোখে পানি চলে আসে। কি করবে বলেন, চোখের পানি তো আর কেনা লাগে না, তাই যখন ইচ্ছা চলে আসে। আমি কি ভুল বললাম নাকি, আপনারাই বলেন? আর এই মেয়ে হঠাৎ করে এত লক্ষ্মী হয়ে উঠলো কি করে, সেটাই তো আমার এই ছোট্ট মাথায় ঢুকছে না। কি করে হলো এইসব জানতে চাওয়া অবুঝ এই মন আমার। জানো কি, যদি কোনো ফুলের গাছকে সঠিকভাবে পরিচর্যা না করা হয়, তাহলে সেই ফুলের গাছটাও একসময় বেঁচে থাকার ভারসাম্যতা হারিয়ে ফেলে। একদিন হয়তো আমিও ফুল গাছটার মতো বিলীন হয়ে যাব এই মিথ্যা মায়ের পৃথিবী থেকে। সেদিন হয়তো খুঁজবে আমায়, কিন্তু পাবে না। তাই বলি কি, সময় থাকতে আপন জিনিসকে আপন করে নাও, না হয় এই গানটাই গাইবে। মইরা গেলে খুঁজলাম ঠিকই, বাইসে থাকতে বুঝলাম না, হাতের ধান ঠিললাম পায়ে, আপন মানুষ ছিলাম না। শোন, একটা কথা বলি, তুষের আগুনের কি ক্ষমতা সেটা কিন্তু কাঠ পুড়িয়ে বোঝা যায় না, কিন্তু এইটা বোঝা যায় আগুন একই জিনিস, আলাদা না। তেমন সব মানুষই এক, কিন্তু ধনী গরিব নামক বেড়াটাই মানুষকে আলাদা রং দিয়েছে, যেটা আমি বুঝেছি। আজ আমি গরিব অশিক্ষিত বলে তোর মতো শিক্ষিত বউয়ের কাছে স্বামী হিসাবে স্থান পাইনি। ভেবেছিস আমাকে স্বামী বলে লোকের কাছে পরিচয় দিলে তোর মান সম্মান হানি হবে, লোকে তোর রুচিতে থুথু দিবে। তাহলে এখন এই রাখাল কুই কেন আপন করে নিতে চাচ্ছিস? আমার থেকে অনেক ভালো মনের মানুষ পাবে তুই, যা তোকে অনেক সুখে রাখবে, আমার মতো না খাইয়ে রাখবে না। তুই বরং এই সন্তানটা নষ্ট। রাসেল আর বাকি কথা বলতে পারে না, কারণ তার আগেই ঠাস করে রাসেলের গাড়ে একটা থাপ্পড় পড়ে। আর আপনারা কি ভাবছেন জেরিন থাপ্পড়টা মেরেছে? আরে না, আপনাদের ধারণাটাই ভুল। থাপ্পড়টা মেরেছে রহিমা চৌধুরী। আসলে রহিমা চৌধুরী কোনো একটা কাজের জন্য রাসেলের কাছে আসে, সেটা রাসেলকে না জানিয়ে। সি রাসেল, সি তুই এই জঘন্য কাজটা করতে বলছিস?
তোর বিবেকে একটু বারের জন্য বাঁধলো না? আমার ছেলে তুই, সেটা ভাবতে আমার এখন ঘৃণা করতেছে। একটা মেয়ে না বুঝে ভুল করেছে, তার জন্য একবার না 1000বার তোর থেকে ক্ষমা চেয়েছে, আর তুই তাকেই বলছিস আমার বংশের প্রদীপকে নষ্ট করতে? মা তুমি কখন আসলে? আর আমি এমনটা বলতে চাইনি মা, তুমি বিশ্বাস করো। তুই নিজের কানকে অবিশ্বাস করতে বলছিস? আমি সেদিন শুনতে পেয়েছিলাম তুই জেরিনকে ফ্লোরে ঘুমাতে বলছিস। আমি কিছু বলিনি, কারণ ভেবেছি মজা করছিস, কিন্তু আজকে তো সত্যটা নিজের চোখেই দেখলাম। তুই জেরিনকে নিজের স্ত্রী মানতেই পারিসনি। বৌমা চলো, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। মা, আপনি এটা বললেন না, কারণ আমি আপনার ছেলেকে ছাড়া কোথাও থাকতে পারবো না। আমাকে মাফ করে দিবেন। আমি বাঁচলেও আপনার ছেলের বুকে মাথা রেখে বাঁচবো, আর মরলেও আপনার ছেলের করে মাথা রেখেই মরবো। শুনেছিস একটা মেয়ে কতটা ভালোবাসলে এরকম কথা বলে? তারপরেও কি তুই চুপ করে থাকবি? ওকে কষ্ট দিয়ে তুই কি শান্তি পাস? আমি জানি তুই ওর থেকে বেশি কষ্ট পাস। তাহলে এমনটা কেন করতেছিস? সব ভুলে কি বৌমাকে আপন করে নিতে পারিস না? মা তুমি জানো আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু ওর স্বামী হওয়ার যোগ্যতা যে আমার নেই। ওর সাথে কোথাও যেতে হলে তো আমাকে শিক্ষিত হতে হবে, কিন্তু আমি তো মূর্খ রাখাল। ওর কি মান সম্মান থাকবে আমাকে স্বামী বলে সবার সামনে পরিচয় দিলে? দেখ বাবা, এসব হয়তো তোকে আবেগের বশে বলেছে। ও তখন বুঝতে পারেনি ওর জীবনে তুই কত গুরুত্বপূর্ণ। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি ভুল করেছি, যার জন্য আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনে কতটা জুড়ে আছো। রাসেল কি বলবে ভেবে পায় না। রাসেলও যে জেরিনকে অনেক ভালোবাসে, মুখে না বলেও জেরিনের কষ্ট রাসেলের ভিতরটাও তুষারের আগুনে পড়ে। বাবা তুই আগে সব ভুলে বৌমাকে আপন করে নে, ওকে এখন কষ্ট দিস না, তাহলে তোর সন্তানের ক্ষতি হবে। আর মানুষ মাত্রই তো ভুল করে, কারণ যে ভুল করে না সে কিছুই শিখতে পারে না। না তুমি আগে বসো তো, আর কি দরকার সেটা আগে বলো। আমি জেরিনকে ক্ষমা করে দিচ্ছি অনেক আগেই, কিন্তু অভিমানগুলো এই বুকের এক কোণে জমেছিল। রাসেলের কথাটা বলতে দেরি, কিন্তু জেরিন দৌড়ে এসে রাসেলের কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরতে দেরি না। দেখছেন কি বজ্জাত মেয়েরে বাবা, শাশুড়ির সামনে জড়িয়ে ধরে চুমু খায়, লজ্জা শরমের কিছুই নেই। বৌমা এখানে কেউ আছে, আবেগটাকে একটু ধরে রাখো। রহিমা চৌধুরীর কথায় জেরিন তো লজ্জায় লাল হয়ে যায়। সেটা দেখে রহিমা বেগম বলে, থাক বৌমা, আর লজ্জা পেতে হবে না। রাসেল চল, তোদের এখানে থাকতে হবে না, এখন বৌমাকে দেখাশোনা করতে হবে। আর একটা কথা কি, আমি চাই না জেরিন এই সময়ে পুলিশের চাকরি করুক। আমাদের কি কম আছে যে এই সময় ও জব করবে? মা সেটা ওর ইচ্ছে, কারণ আমি বাড়াবাড়ি জেরিনের ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে এসেছি। আজও সেটার বিপরীত করব না। আচ্ছা তাহলে ঠিক আছে, এখন চল আমরা বাসায় যাই। কালকে গাড়ি নিয়ে এসে মাল সামানা নিয়ে গেলেই হবে। রাসেল আর কিছু বলে না। জেরিনকে নিয়ে রহিমা চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা হয় নিজেদের গাড়ি নিয়ে। কিছু সময় পর বাসায় পৌঁছে যায়। তোমরা এসেছো, এত দেরি হলো কেন? আমরা সেই কখন থেকে অপেক্ষা করতেছি, কিন্তু তোমাদের কোনো খবর নেই। আর বলিও না, তোমার ছেলে হয়েছে পুরো তোমার মতো, একটা কাজও তাড়াতাড়ি করতে পারে না। আমাকে আর বৌমাকে বসিয়ে রেখে রেডি হতে কত সময় লাগিয়ে দিল, তার জন্যই তো আসতে একটু দেরি হলো। ও আচ্ছা, সেটাই বলো। জেরিন গিয়ে রাসেলের বাবার পায়ে ধরে সালাম করে, যা দেখে রাসেল অনেকটাই খুশি হয়, কারণ জেরিন ওর বাবা মাকে সম্মান করতেছে, এটাই ওর কাছে অনেক। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোর স্থান তো পায় না রে মা আমার বুকে। জানিস মা, তোকে পেয়ে আমি আমার মায়ের কথা ভুলে যাই। আল্লাহ মনে হয় আমার বউ মা করে মাকেই পাঠিয়েছে। ও তাহলে তো আজকে থেকে তুমি আমার ছেলে, তাই না বলো? তুমি আমার মা আর রাসেল আমার বাবা, এটা বলার কি আছে? রাসেলের পাঠক পাঠিকারা এটা এমনিতেই বুঝে যাবে, কারণ ওদের বুদ্ধি সবসময় কানের উপরেই থাকে না, নিচে থাকে। বাবা তুমি ডায়লগটা কিন্তু হেভি দিয়েছো। আচ্ছা এটা বলো তো, বুদ্ধি কানের উপরে কিভাবে থাকে? এই তুই এটা জানোস না? কানের উপরে তো মারার অবস্থান, আর বুদ্ধি যদি মাথাতেই থাকে তাহলে তো কানের উপরে বুদ্ধি হলো, তাই না? বুঝতে পারলাম। এই কথাটা তো সেভাবে দেখি নাই। তুমি কত সুন্দর করে তোমার এই মূর্খ ছেলেকে বুঝে শিক্ষিত করে দিলে। হয়েছে, আর বলতে হবে না। এখন বৌমাকে নিয়ে রুমে যা, রুমে সবকিছু গুছিয়ে রাখা আছে। আর বৌমা, আলমারিতে তোমার জন্য সকল প্রকার জিনিস আছে, পড়ার জন্য তুমি পড়ে নিও, কেমন? শাশুড়ি ঠিক আছে। আর এইসবের কি খুব দরকার ছিল বলেন? আমার একমাত্র ছেলের বউয়ের জন্য এটুকু করব না, এটা কেমন কথা বলো? বড় আম্মু, সবকিছু শুধু ভাবির জন্য আনলে, আর আমার কথা তো তুমি একেবারেই ভুলে গেছো। একটু আমার কথা মনে রাখেনি।
অভিমানী কণ্ঠে। তো কি বলতে পারি বল, তোরাই তো আমার সব, কে আছে আর আমার? তুই, রাসেল, জেরিন, এই নিয়েই আমার সব। তোর জন্য সব তোর আম্মুর কাছে আমি আগে দিয়েছি, যেটা তুই বিয়ের সময় পাবি, তার আগে না। মা, তুমি এই পেতনির জন্য আর যাই রাখো না কেন, সবার আগে মেকআপের বক্সটা রেখে দিও, না হলে পেতনি পেতনি থেকে যাবে। রাসেলের কথা শুনে নিধি তো তেলে বেগুনে জ্বলে ওঠে। এজন্য তেলের মাঝে এক ফোঁটা পানি পড়লে যেই রকম হয় ঠিক তেমনি। বড় আম্মু, তোমার ছেলেকে বলে দাও আমি মোটেও পেতনি না, আমি দেখতে যথেষ্ট সুন্দরী। তুই সুন্দরী সেটা তোকে আবার কে বললো? আর যে বলে থাকুক না কেন, সে মনে হয় চোখে সরিষা ফুল দেখে, তাই তো তোকে পেতনি বলে সুন্দরী বলেছে। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। তোর বউ যে পেতনি সেটা কি কখনো আয়নায় দেখিসনি? দেখ, আমার বউ যথেষ্ট সুন্দরী, তোর মতো আটা ময়দা মাখা শেওড়া গাছের পেতনির মতো স্মার্ট সুন্দরী না। এই, তুমি এসব কি শুরু করেছো? নিধি আপু, তুমি কিছু মনে করিও না, ও তোমার সাথে মজা করতেছে। ভাবি, তুমি বলো, আমি কি ময়দা মাখি, বা আমি কি পেতনির মতো দেখতে? তার মতোই ওই রাখাল গোয়া মূর্খ জামাই আমাকে এইসব বলে। মডার্ন চাই না, থাক, বললাম না। আরে, তুমি তো দেখতে আমার থেকেও বেশি সুন্দরী, তোমার ভাইয়া তো তোমার সাথে মজা করতেছে, তুমি খেপলে তাহলে সবাই আরো বেশি বেশি বলেই তোমাকে খেপাবে। নিধি আর রাসেল, তোদের যদি ঝগড়া করা শেষ হয়ে থাকে তাহলে যার যার রুমে চলে যা, আমার কান এমনিতেই ঝালাফালা হয়ে গেছে। বড় আম্মু, আর একটু ঝগড়া করি, না হলে আবার আমার পেটের ভাত কিছুতেই হজম হবে না। তবে রে, দাঁড়া, তোরা ঝগড়া করা আমি শিখিয়ে দেই। বলে কি ওর নাকি ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না? রাসেল, তোরা দুজনকে একটু ঝগড়া না করে থাকতে পারিস না? সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া, কি যে করি। আমি কি নিধির পিছনে লাগতে আসি নাকি বলো? ওই তো আমার পিছনে এসে লাগে, এখন তুমি শুধু আমাকে একাই দোষারোপ করতেছো। এইভাবে আরো অনেক কথা বলে রাসেল আর জেরিন রুমের উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে আসতে থাকে। আচ্ছা, তোমার কি নিধি আপুর সাথে ঝগড়া না করলে ভালো লাগে না নাকি? দেখলে আপু কতটা রাগ করে চলে গেল। কেন জানি আমার না ওর সাথে মজা করতে ভালোই লাগে, আর এই তোর আমার সাথে আগে আগে ঝগড়া করে আমার কি দোষ? হয়েছে, আর শাক দিয়ে মাছ ঢাকার মিথ্যা চেষ্টা করতে হবে না। এখন রুমে চলো, তাড়াতাড়ি ফ্রেশ না হলে শাশুমা খবর করে ছাড়বে, বুঝলে? আম্মুকে দেখে এত ভয় পাচ্ছ? পুলিশও যে কাউকে ভয় পায় আজকে প্রথম দেখলাম। ভয় পাবো কেন বলো? সে আমার শাশুড়ি, আমার গুরুজন, তার আদেশ পালন করা আমার নৈতিক দায়িত্ব, সেটা কি তুমি ভুলে গেছো নাকি? এইদিকে রাসেল আর জেরিন এটা সেটা নিয়ে কথা বলছে রুমে এসে, আর ওইদিকে রহিমা চৌধুরী আর রাইহান চৌধুরী সোফায় বসে আনমনে হয়ে কিছু একটা ভাবছে, যার গভীরতা কেউ বুঝতে পারছে না। কি ভাবছে তারা? কি হতে পারে যে তারা এতটাই চিন্তায় মগ্ন হয়ে পড়েছে? ওই, তুমি আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি পরে যাই, তাই না? না গো, আমি একা যেতে পারি না ওয়াশরুমে, আমাকে কি নিয়ে যাওয়ার না দরকার করে? দেখো, একদম বাজে মতলব মনের মধ্যে আনবে না, বলে দিলাম। সবসময় শুধু মনের মাঝে দুষ্টুমি কিলবিল কিলবিল করে, তাই না? ফাজিল একটা। ওটা কি বাজে মতলব নাকি বলো? আমি তো শুধু আমার একটু আদর পেতে বাহানা করতেছি, আর তুমি বলতেছো আমি মতলব করতেছি। আহারে, আমার পাগলটা রাগ করেছে বুঝি। ওর কপালে একটা চুমু দিলাম, আর ও আমাকে টান দিয়ে আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। কি যে ভালো লাগতেছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। ওর স্পর্শ পেয়ে আমার সারা শরীরে মনে কারেন্ট বয়ে যাচ্ছে, এক অদৃশ্য অনুভূতি সৃষ্টি হচ্ছে, যেটা আমার মনকে নাড়া দিয়ে তুলতেছে। আমি ওর ঠোঁট জোড়া চুষতেই ব্যস্ত, খুব ভালো লাগছে আমার। মনে হচ্ছে এক যুগ পরে উপবাস ভাঙলাম। প্রায় 10 মিনিট পরে জেরিনকে ছেড়ে দিলাম। জেরিন হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে মেরে ফেলার প্ল্যান তৈরি করতেছো নাকি? আর একটু হলেই তো আমি গেছিলাম পটল তুলতে। এটা কি বলতেছো? আমি থাকতে তুমি কি করে পটল তুলতে যাবে? আমি ধরে রাখছি না। আর কতদিন পরে ঠোঁটের উপবাস ভাঙালাম, এমন তো একটু হবেই বলো। তাই বলে পাক্কা 10 মিনিট আমার এই সুন্দর নরম কোমল ঠোঁটের সাথে তুমি অত্যাচার করবে? এই বাচ্চা মেয়েটার উপর তোমার কি একটুও মায়া নেই? কি যে বলো না, আমি অত্যাচার কেন করবো? আমি তো শুধু দুষ্টামি করব। আমার বউয়ের সাথে আমি যা খুশি সেটাই করব, তাতে তোমার কি? ওরে বাবা, তাই নাকি? এত ভাবনা? আচ্ছা, তুমি তাহলে তার সাথে যা ইচ্ছা করো, আমি বরং শাশুড়ি মায়ের কাছে গেলাম, কেমন? না, সেটা তো হবে না। না কি শুনলো কার কথা? জেরিন ওয়াশরুমে চলে গেল, 5 মিনিট পরে ফ্রেশ হয়ে বের হলো, আর আমি নিচে এসে আম্মুর সাথে বসে গল্প করতে লাগলাম। রাসেল, বৌমা কি করতেছে?
জেরিন রুমে আছে, ফ্রেশ হচ্ছে, আমি তো সেটাই দেখে আসলাম। তখনই সিঁড়ি দিয়ে নামতে নামতে জেরিন বলে ওঠে, আমার নামে মায়ের কাছে কি এমন বলা হচ্ছে শুনি? এই তো মা, দেখে বলতে না বলতেই তোমার বিশেষ বউ তোমার কাছে এসে হাজির। দেখতে হবে না বৌমাটা কার? আমার প্রতি এক্সট্রা একটা মায়া আছে। আর বৌমা, আমি তোরই কথা জিজ্ঞেস করতেছিলাম যে তুই কি করছিস। ও আচ্ছা, তাই বলো। আমি তো ফ্রেশ হচ্ছিলাম। তা পুলিশ ম্যাডাম এভাবে সেজে গুজে বের হলেন যে, ব্যাপার তো বুঝলাম না। আর বলিয়েন না, স্যার একটু আগে ফোন করে বলল ওই থানায় গিয়ে স্যারের সাথে কথা বলে একটা ফাইল নিয়ে আসতে। রাসেল তো ওই থানার নামটা শুনে অবাক হয়ে যায়, আর অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ওই থানায় কেন আবার? অনেকটাই অবাক হয়ে, আম্মু, তোমার ছেলেকে আমার সাথে যেতে বলো না, আমার একা একা যেতে একটু ভালো লাগছে না। আমি যাব না, সবাই দেখে কি বলবে। তুই যাবি না? তোর বাবা সহ যাবে, বুঝলি আমার কথা? তাহলে জেরিনের সাথে আব্বুকে ফোন করে যেতে বলো, আমাকে কেন বলছো? ফাজিল ছেলে, যা তুই জেরিনের সাথে। নিজের বউকে সাথে নিয়ে যাবি, এটা তো আনন্দের বিষয়, তাই না? আনন্দ না চাই, যদি জানতে পারে ওই থানার পুলিশ অফিসার আমি, তাহলে আমার খবর আছে। মনে মনে বললাম, মা সবার কথা ফেলতে পারলেও আমি তোমার কথা ফেলতে পারবো না। আমি রেডি হয়ে যাচ্ছি। একটু তাড়াতাড়ি এসো, আবার এক চুল 7 বার ঠিক করতে লেট করিও না। আমি তো তোমার মতো ময়দা মাখমু যে আমার রেডি হতে দেরি হবে। শাস্তে তোমাদের দেরি হয়, ছেলেদের না। কি আমি ময়দা মাখি? তবে দাঁড়ো, দেখাচ্ছি মজা। জেরিন রাসেলকে ধরার জন্য তাড়া করে, আর রাসেল গিয়ে ওর আম্মুর পিছনে দাঁড়ায়। আর উপর থেকে নিধি বলে, ভাবি, তুমি ওই বাঁদরটাকে এইভাবে একা একাই দৌড়ানি দিচ্ছ কেন? আমাকে একটু সাথে নিতে পারলে না? এই নাও, দুইটার সাথেই পারতাছি না, আবার আরেকজন এসে যোগ দিল। এই রাসেল, তুই কিন্তু মার খাবি এখন। মেয়েদের মতো শুধু পড়ে পড়ে ঝগড়া করিস। দেখেছিস নিধি পত্তি, আম্মু বলেছে মেয়েরাই শুধু আগে আগে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। এবার তো মানলি তুই পেতনির সাথে ঝগড়াটি বটে। এই তুই দাঁড়া, তোকে আজকে আমি ভাবি মিলে ঝগড়া কি করে করতে হয় সেটা শেখাবো। আমার কি পাগলা কুকুরে তাড়া করছে যে এইখান থেকে মাইর খামো? জেরিন, আমি চললাম, তুমি আসো। বলেই রাসেল একটা দৌড়ে বাড়ির বাহিরে চলে আসে। একটু পর নিধি ও জেরিন চলে আসে। নিধি, তুইও কি আমাদের সাথে যাবি নাকি? না রে ভাইয়া, আমি এখন হাসপাতালে যাব, জরুরি একটা কাজ আছে, না হলে তোকে দেখে নিতাম। আরে যা যা ময়দা সুন্দরী, তোর অকাত আমার দেখা আছে। নিধি কোনো কথা না বলেই গাড়িটা নিয়ে চলে যায়। এখন জেরিন আর রাসেল দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ি বের করছে। রাসেল গাড়ি চালাতে পারে, কিন্তু এখন গাড়ি চালালে জেরিন বুঝতে পারবে। আচ্ছা, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সবসময় শুধু নিধি আপুকে রাগিয়ে দাও। ওর সাথে ফাজলামো করতে আমার ভালো লাগে, আর নিধি রাগ করে না। ও অনেক সুন্দর মনের একটা মেয়ে। ঠিক বলেছো। আমি আগে যেমনটা ভাবতাম, আসলে নিধি আপু তেমন মেয়ে না। কিছু সময় পর গাড়িতে উঠে জেরিন আর রাসেল থানার উদ্দেশ্যে চলতে শুরু করে। কথাবার্তার মাঝেই থানায় পৌঁছে যায়। রাসেলকে যারা চেনে তাদের রাসেল চোখ ইশারায় বুঝিয়ে দিয়েছে সালাম না দিতে। আর কথায় আছে না, সমাজদার লোগো কো লিয়ে ইশারায় কাফিয়ে। কিন্তু এর মাঝেই অনেকেই সালাম করে। জেরিন ভাবে তাকেই সবাই সম্মান করতেছে। দেখেছো তোমার বিসিএস বউকে এইখানে সবাই কতটা সম্মান করতেছে? আমার পাওয়ার একটু বোঝার চেষ্টা করো। কাকে সম্মান করছো যদি জানতে, তাহলে আর এই কথা বলতি না। ও সবাই তোমাকে অনেক সম্মান করতেছে। তারপর ওরা দুজনে ডিআইজি স্যারের রুমে যায়। রাসেলের সম্পর্কে ডিআইজি তো আগে থেকেই জানে, তাই আর কোনো কথা বলে না। সোজা ফাইলটা দিয়ে দেয় জেরিনের হাতে, আর রাসেলকে ইশারায় বুঝিয়ে দেয় পরে কথা বলবে। জেরিন ওর স্যারকে সালাম দিয়ে থানা থেকে বেরিয়ে আসে। আচ্ছা, ডিআইজি স্যার আমার সাথে কোনো কথা বললো না কেন? আর ইশারায় তোমাকে যেন কি বলছিল। তোমাকে কি স্যার চেনে নাকি? দেখো, স্যার হয়তো বুঝেছে তুমি সবটা নিজেই পারবে, আর স্যারের হাতেও মনে হয় সময় নেই। আর আমাকে চিনবে কিভাবে? আমি তো আজকেই তার সামনে তোমার সাথে প্রথম আসলাম। এটাও তো ঠিক, তাহলে কি হতে পারে না? আমি কিছুই ভাবতে পারতেছি না। আচ্ছা চলো বাসার দিকে যাই। ওই চলো না আজকে একটু কোথাও ঘুরে আসি। কিন্তু হ্যাঁ, আমার কাছে কিন্তু টাকা নেই, সেটা আগে বলে দিলাম। আমার বরটা যে কিপটা সেটা আমি ভালো করে জানি। আচ্ছা চলো, তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে? টাকা তো অনেক আছে আমার শ্বশুরের, বুঝেছো? সেটা দিয়ে হবে। ওহো, আমার বাবার টাকা খরচ করার ধান্দা, তাই না? বুঝি, সব বুঝি।
কি আর করার বলো, বড় যদি টাকা না থাকে তাহলে শ্বশুরের টাকাই তো চলতে হবে, তাই না? ম্যাডাম অনেক হয়েছে, এখন চলেন সামনের কোনো একটা সৌন্দর্য ভরা জায়গায় যাওয়া যাক। তারপর রাসেল আর জেরিন গাড়িতে উঠে পাশের একটা পার্কে চলে আসে। ড্রাইভারকে রাসেল কিছু টাকা দিয়ে তার মতো ঘুরতে বলে, আর রাসেল আর জেরিন ভিতরে চলে যায়। পার্কের শেষ মাথায় একটা সুন্দর ফুলের বাগান আছে, দেখলে যেন মনটা নিমেষেই ভালো হয়ে যায়। লাভ ইউ কলিজা, এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। লাভ ইউ টু কলিজা। আর এই দিনটাই আমি না, বরং তুমি আমাকে উপহার দিয়েছো, তার জন্য এত এত। রাসেল জেরিনের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। খুব ভালো লাগতেছে দুজনের। পাশে একটা বেঞ্চে গিয়ে জেরিন বসে আর রাসেল ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আজ যেন গাছের পাতাগুলো ওদের দুজনকে দেখে হিংসে করতেছে, তাই তো বাতাস দুলছে না। এইভাবে অনেকটা সময় থাকে। এখন চলো বাসায় যাই, অনেক সময় হলো এসেছি, আবার বাসায় আম্মু চিন্তা করবে। চলো, আসলেই এই দিনটা খুব মিস করব। কখনো ভাবিনি তোমার বলে মাছ দেখতে এইভাবে আকাশের নিচে সময় কাটাবো। বিধাতার কি সুন্দর নিয়ম, তাই না? যার সাথে যার জুড়ি রাখে, যেই ভাবেই হোক না কেন, দিন শেষে জুড়িটার মিল হয়েই থাকে। ঠিক এইভাবে আরো কিছু সময় কথা বলে দুজনে গাড়িতে চলে আসে। ড্রাইভার পাশেই ছিল, তাই আর কষ্ট করে খুঁজতে হলো না। গাড়িতে বাহিরের হালকা বাতাসে জেরিনের খোলা চুলগুলো বারবার রাসেলের মুখে এসে পড়ছে, এক মাতাল করা সুগন্ধে। রাসেলের মনটা ভরে উঠছে। জেরিন বারবার চুলগুলো কানের পাশে গুঁজে দিচ্ছে, কিন্তু লম্বা চুল বারবার রাসেলের মুখেই এসে পড়ছে। তোমার ওই লম্বা চুলগুলো আমাকে ছাড়া থাকতে চায় না, তাহলে তাদের কেন বাধা দিচ্ছ? তোমার সাথে তো চুলগুলো দুষ্টুমি করতেছে, তোমার তো খারাপ লাগছে, তাই না? আমার তো অনেক ভালো লাগতেছে। তোমার চুলে এক মাতাল করা গন্ধ, যা তোমার দিকে আমাকে বারবার আকৃষ্ট করে তোলে। বারে, আমার বরটার আজকাল একটু বেশি রোমান্টিক হয়ে উঠেছে দেখছি। এইভাবে নানা রকম কথাবার্তার মধ্য দিয়ে কিছু সময় অতিবাহিত করে বাসায় চলে আসে। বাসায় আসতেই দেখতে পাই রাসেলের বাবা মা সোফায় বসে কথা বলতেছে। বাবা, তুমি কখন এসেছো? আর মুখটা এত মলিন কেন? শরীরটা খারাপ নাকি? আরে না, শরীরটা ভালোই আছে। আর একটু আগে অফিস থেকে আসলাম, এসে শুনি তোরা কোথায় গেছিস। তাই আর কি করা, আমরা বুড়া বুড়ি মিলে গল্প করতেছি হাসতে হাসতে। বাবার একা একা গল্প করতে হবে না, এখন আমরা চলে এসেছি। আচ্ছা আম্মু, একটা কথা বলি। একটা কথা বলবি? আর সেটার জন্য অনুমতির কি দরকার আছে? পাগলি মেয়ে একটা। আমরা তো কালকে এসেছি, কিন্তু তখন থেকে ছোট মাকে দেখছি না, কোথায় গেছে? ও এই কথা, নিজের আম্মু তো নিজের নানু বাড়িতে গেছে, কি একটা কাজ আছে, কয়েকদিন পরে চলে আসবে। আর সেজন্য তো তোদের আমি নিয়ে আসলাম, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। তা বাবা, তোরা এখন কোথায় গেছিলি শুনি? বাবা, তোমার আদরের বৌমা আমাকে সাথে নিয়ে থানায় গিয়েছিল, আর আমি ভাবলাম বাইরে যখন আসলামই তখন একটু ঘুরে যাওয়া যাক, তাই একটু ঘুরেও আসলাম। এটা কিন্তু খুব ভালো করেছিস। মাঝে মাঝে বৌমাকে নিয়ে কোথাও ঘুরে আসবি, তাহলে আমার মাটার মন ভালো থাকবে। আমিও তোর মাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেতাম সময় পেলেই। এই লাজ শরমের মাথা খেয়েছো? বৌমার সাথে কিসব বলতেছো? দেখো আম্মু, আমার ছেলেকে একদম বকা দিবে না, এই আমি বলে দিলাম। বাবারে বাবা, বুড়া ছেলের জন্য এত দরদ? আমার ছেলে একটু বুড়া হয়েছে তো কি হয়েছে, তার মনটা তো এখনো সেই 20 বছরেরই আছে। সবাই জেরিনের কথা শুনে হাসতে থাকে। সবাই শোনো, তোমাদের জন্য একটা খুশির খবর আছে, আর সেটা সবার জন্যই। বড় আম্মু, কি খবর সেটা তাড়াতাড়ি বলো, আমার কিন্তু আর কথাটা শোনার জন্য তর্স হয়েছে না। বলছি তো, আগে কথা না বলে শুনবি তো নাকি? আগামীকাল আমাদের সবাইকে একটা অনুষ্ঠানে যেতে হবে, সেখানে একটা পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হবে। তাই নাকি? তাহলে তো ভালোই, একটু মজাই হবে। অনেক দিন হলো কোথাও যাওয়া হয় না। কিন্তু এটাতে একটা আশ্চর্য ঘটনা আছে, যে পুলিশকে পুরস্কার দিবে তাকে নাকি এখনো তেমন কেউ দেখেই নাই। বাবা, ওই অফিসারকে এখনো কেউ দেখেনি। ডিজে গ্যাংকে ধরিয়ে দেওয়ার জন্য তাকে পুরস্কৃত করবে। এইদিকে রাসেল শুধু মিট মিট করে হাসতাছে। এটা ভেবে তখন এরা সবাই জানতে পারবে সেই অফিসার, তখন এদের সবার রিয়াকশনটা কেমন হবে, বিশেষ করে জেরিনের। এই, তুমি আবার মিটমিট করে হাসতেছো কেন? মনে হচ্ছে মনের মধ্যে গভীর রহস্য লুকিয়ে রেখেছো। আরে না, কি যে বলো না, আমি আবার কি লুকিয়ে রাখবো তোমাকে না জানিয়ে, বলো। সেটাও ঠিক, কিন্তু এটা যে পুলিশের চোখ, এত সহজে ফাঁকি দেওয়া সম্ভব না। তোমার হাসির মানেই বলে দিচ্ছে জরুর ডাল মে কুছ কালা হে। বোমা, বাদ দাও তো এসব, আর খাবার শেষ করো। জানো না খাওয়ার সময় কোনো কথা বলতে নেই? কিন্তু মা, তুমি যে আমাদের বুঝিয়ে দিচ্ছ, এটা কি কথা না?
আরে ফাজিল ছেলে, আমি তো তোদের বুঝিয়ে দিলাম, তাই এটাতে সমস্যা হবে না। এবার চুপ করে খা, বাদর ছেলে একটা। নিধি, খাবারের সময় শুধু কাজের কথা বলবি, যেন সবাইকে বোঝানো যায়, তাহলে কিছু হবে না আর কথাও বলা হয়ে যাবে। রাসেল, তোর কিন্তু এবার খবর আছে, চুপচাপ খেয়ে নে, না হলে দেখিসনি কি করি। তোর বাবা আমাকে দেখে ভয় পায়, আর তুই একটু ভয় পাস না। মা আব্বু তো তোমাকে দেখে ভয় পাবে, কারণ তুমি হলে আব্বুর স্ত্রী, আর আমার মা মানে বলতে গেলে আমার মেয়ে। তাহলে বলো বাবা, মেয়েকে ভয় কেন পাবে? ওরে ফাজিল, তোরে তো কথায় কথায় যুক্তি দিস। রাসেল বাবা, এবার থাম তো। মা ছেলে মিলে কি শুরু করলি? জানি না খাবার সময় আসলেই কথা বলতে নাই। বাবা, শেষমেশ তুমিও কথা বলতে শুরু করলে, এটা কিন্তু আমি মোটেও আশা করিনি। তোরে তো এই যে একটা লাঠি আনতো, ওর বাদরামে আমি বের করছি। কিরে, কোথায় যাস? দাঁড়া। কে শোনে কার কথা? রাসেল তো লাঠির কথা শুনে এক দৌড়ে রুমে চলে আসে, বিছানায় গা এলিয়ে দিয়ে বলে, আজকে বাসা সবাইকে সেই রকম জ্বালিয়েছি, বাবাকে ছাড়েনি, ভাবতেই তো আমার হাসি পাচ্ছে। তখনই দরজা বন্ধ করতে করতে জেরিন বলে ওঠে, তোমার হাসি বের করতে যদি আরেকটু সময় ওইখানে থাকতে, তোমার ওইসব কথায় বাবা কিন্তু অনেকটাই রাগ করেছিল। জানো, আমার না আসলে খুব হাসি পাচ্ছে, বাবা আর মাকে কিভাবে রাগিয়ে দিলাম। ইসরে, নিধিকে কিন্তু রাগানোটা মিস হয়ে গেল। তাহলে চলো আবার সবাইকে নিচে ডেকে নিয়ে যাই, তোমার তো আবার এই কাজটা না করলে পেটের ভাত হজম হবে না। এসব বাদ দাও তো, অনেক হাসি তামাশা হয়েছে। আচ্ছা শোনো, কালকে কিন্তু আমাকে ড্রেস পরে সকালেই যেতে হবে। ডিআইজি স্যার কড়া গলায় কথাটা আমাকে বলে দিয়েছে। তুমি সকালে গেলে আমি কোথায় থাকবো? তুমি ছাড়া কি আমার সময় কাটবে নাকি বলো? আহারে, আমার বুঝি কোনো কাজ নেই, শুধু তোমার সাথে শুয়ে বসে থাকলেই চলবে, তাই না? আর শোনো, তুমি কালকে একটু রেডি হয়ে আসো। বাবা মা সবার সাথে বুঝতে পেরেছো নাকি মাথার ভেতর এখনো দুষ্টুমি চিন্তা ভাবনা কিলবিল কিলবিল করতেছে? কোনটা? আপাতত সব চিন্তা ভাবনা বাদ দিলাম, আর দুষ্টুমিটাই সামনে আনলাম। আমার এত সুন্দর পরিমত বউকে দেখে দুষ্টুমি না করে কিভাবে থাকি বলো? এই দেখো, একদম ফাজলামো না কিন্তু। সবসময় এসব চিন্তা ভাবনা, তাই না? দুষ্টু কোথাকার। জেরিন এইসব হাসতেছে আর বলতেছে, আর রাসেল তো এটা ওটা বলে জেরিনকে হাসিয়েই যাচ্ছে। খুব বেশি যে ভালোবেসে ফেলেছে। এখন জেরিনকে ছাড়া মনে হয় রাসেল নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। এক কথায় এখন রাসেল আর জেরিন দুটি দেহ একটি প্রাণ। সারা জীবন এইভাবে আমাকে ভালোবেসে তোমার বুকে আগলে রাখবে তো? কখনো ছেড়ে যাবে না তো? এই পাগলি, কাঁদছো কেন? তোমাকে সারা জীবন ভালোবেসে বুকে ধরে রাখবো। মৃত্যু ছাড়া তোমার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। জেরিন রাসেলকে শক্ত করে জড়িয়ে ওর কপালে একটা কিস করে, ঠোঁটে চুমু দিয়ে ভালোবাসার এক অজানা সাগরে গভীর তলদেশে হারিয়ে যায়, যেখানে আছে শুধু সুখ আর সুখ। সকালে রাসেলের আগেই জেরিন উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করে আয়নার সামনে বসে একটু নিজেকে পরিপাটি করতেছে। রাসেলের তবুও ঘুম যেন ভাঙেই না, তাই জেরিন ওর ভেজা চুলের পানি রাসেলের চোখের উপর ছিটে দেয়, আর রাসেলের ঘুম চলে যায় ঘুমের দেশে ওকে জেরিনের কাছে রাখে। বাবু, তোমার কি ঘুম ভাঙছে নাকি আরো ঘুমাতে হবে? ঘুমাতে কখন দিলে বলো? সারা রাত তো শুধু দুষ্টুমি করেই পার করে দিলে। ছি, অসভ্য একটা। কখন কি বলতে হয় সেটাও জানি না। দেখছো না তোমার পাঠক পাঠিকারা কান পেতে আছে তোমার কথা শোনার জন্য? শুনতে দাও, তাদের হক আছে। এইটা শোনার কারণ আমার পাঠক পাঠিকারা অনেকেই কষ্টে মোবাইলে এমবি ভরে আমাদের এই ভালোবাসার কথাগুলো মন দিয়ে শোনে। তাহলে তো আর তাদের তাড়িয়ে দেওয়া যাবে না, তারা তোমার অনেক বড় ফ্যান। আচ্ছা এখন ওঠো, বেলা 8টা বাজে, আমি নিচে গেলাম। জেরিন উপরের কথাটা বলে রাসেলের কপালে একটা চুমু দিয়ে নিচে চলে যায়। এইদিকে রাসেল বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসে। তখনই ওর ফোনে ডিআইজি স্যারের কল আসে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর শোনো, আজকে কিন্তু তোমাকে ড্রেস পরে যেতে হবে, সেটা ভুলে যেও না। আর ড্রেস এখান থেকে নিয়ে যাইও, খুব যত্ন করে রাখা আছে। স্যার, এটা কি আমি ভুলতে পারি বলেন? আজকে যে আমার সবচেয়ে আনন্দের দিন, সবাই আজকে এই রাখাল ছেলেকে অন্যরূপে দেখবে। রাসেল, তুমি হচ্ছে এই দেশের গর্ব। তুমি রাখাল হয়েও বিশেষ ক্যাডার হয়ে দেখিয়ে দিয়েছো। ইচ্ছা শক্তি হয় যদি লক্ষ্য বস্তু, তাহলে সাফল্য অবশ্যই আসবে। আরো অনেক সময় কথা বলে রাসেল ফোন রেখে দিয়ে নিচে নেমে আসে, আর এসে সবাই টেবিলে ওর জন্য অপেক্ষা করতেছে। কিরে ময়দা সুন্দরী, খাবার না খেয়ে এইভাবে বসে বসে কি সাধনা করতেছিস শুনি? ভাই, সেই কপাল কি আর আমাদের আছে? তুই আসিস নাই বলে আমাদের এইভাবে খেতে না দিয়ে খাবার নিয়ে বসিয়ে রেখেছে। তোমাকে সেই কখন ডেকে আইছি, আর তুমি এখন আইতেছো? এত সময় কি করলে বলো?
আরে কিছু না। আচ্ছা, এখন সবাই তাহলে খাওয়া শুরু করি কেমন? এমনিতেই খাবারকে অনেক কষ্ট দিয়ে ফেলেছো। রাসেল দেখ, আজকে তুই খাবার খাওয়া বাদ দিয়ে আজাইরা কথা বলতে শুরু করস তো আমি কিন্তু তোর 15টার খবর বাজাবো, এই আমি বলে দিলাম। বাবা, আমি তো তোমার ভদ্র ছেলে, আমি কি এসব করতে পারি বলো? দেখ, তুই কিন্তু আবার কথা বলতে শুরু করেছিস, আমাকে রাগাস না বলে দিলাম। রাসেল কিছু বলে না, কারণ রাসেলের খুব ভালো করেই জানে তার বাবার রাগ সম্পর্কে। চুপচাপ খেয়ে উঠে রুমে নিতে যাবে তখনই, রাসেল আমি রেডি হয়ে নিচে আই, একটু পরে আমরা সবাই অনুষ্ঠানে যাব, আর তুই বৌমাকে নিয়ে যাবি, জেরিনের ডিউটি আছে। এই রে, এখন কি হবে? বাবা, তোমরা সবাই যাও, আমি একটু পরে আসি, একটা কাজ আছে সেটা করে আসবো। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, আর কোনো কথা হবে না। যা গিয়ে রেডি হয়ে নে। রাসেল কোনো উপায় না পেয়ে চোখের ইশারায় জেরিনকে বোঝাইতে বলে, আর জেরিন রাসেলের অবস্থা দেখে রায়হান চৌধুরীকে বলে, বাবা, ও যখন বলছে একটা কাজ করে আসবে, তাহলে ও কাজটা করে আসুক না। হতেও তো পারে কাজটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। আচ্ছা ঠিক আছে, তবে দেরি যেন না হয়। আর এই নবাবের বংশধর বৌমা বলে তোকে সময় দিলাম। রাসেল মনে মনে জেরিনকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে রুমে চলে আসে, আর পিছে পিছে জেরিনও চলে আসে। রাসেল যে আজকে খুব খুশি লাগতেছে। আচ্ছা, তোমার কি কাজ যে সবার সাথে যেতে পারবে না? একটা কাজ আছে যেটা তোমাকে বলা যাবে না, তবে তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। প্লিজ বলার জন্য আমাকে জোর করো না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কাজটা শেষ করে আসো, আমি বরং গেলাম। রাসেল জেরিনের কপালে একটা চুমু দিয়ে দেয়, আর জেরিন সোজা সবাইকে বলে অনুষ্ঠানের সেই জায়গায় চলে যায়। একে একে বাড়ির সবাই চলে যায় বাসায়, শুধু রাসেল আছে। একটু পর রাসেলের রেডি হয়ে সেখানে চলে যায় যেখানে ড্রেসটা আছে। ড্রেস পরে নিয়ে নেয়, এই পোশাকে খুব মানিয়েছে ওকে। এইদিকে রাসেলের পরিবার সবাই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। রায়হান চৌধুরী স্টেজে বড় বড় পুলিশ কর্মকর্তাদের সাথে বসে, আর বাকি সবাই স্টেজের সামনে বসে পড়ে। জেরিন তো স্টেজে সবার মাঝেই আছে, তার চোখ শুধু রাসেলকেই খুঁজতেছে, কিন্তু রাসেলের দেখা কিছুতেই পাচ্ছে না। তাই জেরিন রায়হান চৌধুরীর কানে কানে জিজ্ঞেস করে, বাবা, আপনার ছেলে কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। নাকি আজকে অনুষ্ঠানে সে আসবে না? আসবে তো বললো, হয়তো ওর কাজটা করতে একটু দেরি হচ্ছে, তার জন্য আসতে দেরি করতেছে। তুমি কোনো চিন্তা করিও না, ও ঠিকই এসে যাবে। একে একে অনেক মানুষ তাদের নিজেদের মতো করে বক্তব্য দিচ্ছে। অনুষ্ঠান সেই লেভেলে জমে উঠেছে, কিন্তু সবার মনে একটাই চিন্তা, সেই পুলিশকে কখন দেখবে। প্রায় 1 ঘন্টা পর ডিআইজি স্যার মাউথ পিসটা হাতে নিয়ে বলতে শুরু করে, আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আপনারা এখানে যে জন্য উপস্থিত হয়েছেন, তবুও অনেক মানুষ মনে করতে পারছে না, আমি আবার তাদের মনে করিয়ে দিই। আমার দেশে ডিজে সন্ত্রাসী নামের যে চক্রটা ছিল, সেটা কোনো পুলিশ অফিসার দমন করতে পারেনি, কিন্তু সেই কাজটা খুব সাহসিকতার সাথে সম্পূর্ণ করেছেন আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব সিরাজগঞ্জের ছেলে মিস্টার আবির মাহমুদ রাসেল। তাকে কিছু মানুষ ছাড়া আজও কেউ দেখতে পায়নি, কিন্তু আজকে আপনারা সবাই তাকে দেখতে পারবেন। আমি আর বেশি কিছু না বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে সোজা কথায় আসি। সেই সাহসী অফিসারের হাতে পুরস্কার তুলে দিবেন এই দেশের নামকরা ব্যবসায়ী জনাব রায়হান চৌধুরী। পুলিশ অফিসার রাসেলকে এই স্টেজে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সবার মনে একটাই প্রশ্ন, কে সেই অফিসার যে এতদিন ছদ্মবেশে ছিল? টান টান উত্তেজনায় জমজমাট পুরো অনুষ্ঠান। সবাই এদিক সেদিক খুঁজতেছে রাসেল কোথা দিয়ে আসে। হঠাৎ সবার চোখ আটকে যায় এক পুলিশ ড্রেস পরিহিত ছেলের উপরে। 5 ফুট 9 ইঞ্চি হাইটে তাকে দেখতে একদম সুপারম্যানের মতো লাগছে। এইদিকে রাসেলের পরিবার সবার চোখ তো কপালে ওঠার মতো অবস্থা রাসেলকে পুলিশের পোশাকে দেখে। এইখানে রাসেল কিভাবে আসতে পারে? আর বেচারি জেরিন তো মনে হচ্ছে এই মাথা ঘুরে পড়ে যাবে। এটা সে কি দেখছে? একটা রাখাল কিভাবে বিসিএস ক্যাডার হতে পারে? রাসেল স্টেজে চলে আসে, সবার দৃষ্টি যেন রাসেলকেই ঘিরে রেখেছে। রাসেল স্টেজে উঠে সবাইকে স্যালুট করে। আপনারা স্টেজে দাঁড়ানো এই ছেলেকে অবশ্যই চেনেন, কিন্তু কেউ স্বপ্নেও ধারণা করতে পারেন নাই এই সেই সাহসী পুলিশ অফিসার মানে বিসিএস ক্যাডার। যাই হোক, এবার মেন কাজে ফেরা যাক। আমি মিস্টার রায়হান চৌধুরীকে অনুরোধ করব তার নিজ হাতে দিয়ে পুলিশ অফিসার রাসেলকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। সবাই করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করে। রাসেলের বাবা রাসেলের হাতে পুরস্কার তুলে দেয়। রাসেলের থেকে চোখ যেন ফেরাতেই পারছে না। রাসেল ওর বাবাকে ধন্যবাদ জানায়। আমি আবারও সাউথ পিসটা হাতে নিলাম আপনাদের কিছু কথা বলার জন্য। আমি চাই রাসেল সবার উদ্দেশ্যে কিছু বলুক। সবাই হাততালি দিয়ে রাসেলকে উৎসাহিত দেয়।
রাসেল ডিআইজি স্যারকে ধন্যবাদ দিয়ে মাউথ পিসটা হাতে নিয়ে বলতে শুরু করে, এইখানে উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার নামটা সবাই কম বেশি শুনেছেন, কিন্তু কখনো দেখতে পারেন নাই। আমি রাখাল হয়েও আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, যেটা আজও কেউ জানে না। হয়তো সবাই আজকেই প্রথম জানতে পারলেন আমি একজন রাখাল হয়েও বিসিএস ক্যাডার হয়েছি। জীবনে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি। এমনও দিন গেছে যেদিন আমার পেটে কোনো খাবার পড়েনি, ভালো কোনো চাহিদা পূরণ করতে পারেনি। গ্রামের কেউ জানতো না আমি লেখাপড়া করি। বেশি কিছু বলবো না, পরিশেষে একটা কথাই বলতে চাই, ইচ্ছা শক্তিকে মজবুত করেন, তাহলে দেখবেন স্বপ্ন আপনার সফল হবেই। রাসেল চোখটা মুছে সামনে তাকিয়ে দেখতে পাই সকলের চোখেই পানি। সবাই হাততালি দিচ্ছে। আজ যেন এক আনন্দের দিন ওর কাছে। স্টেজ থেকে নিচে নেমে আসে। বাবা, তুই এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়েছিস। তুই শিক্ষিত হয়ে আমাদের বুঝতে দিস নাই যে তুই এতটা শিক্ষিত। এত নিখুঁত অভিনয় কিভাবে করতে পারলি বল? আর আমার সত্যি খুব গর্ব হচ্ছে, আমার ছেলে রাখালের কাজ করে বিসিএস ক্যাডার হয়েছে। কিন্তু তুই যদি আমাদের আগেই বলতি তাহলে আরো বেশি খুশি হতাম। মা, আমি চাইনি কেউ জানুক একজন রাখাল ছেলে এতটা শিক্ষিত ও বিসিএস ক্যাডার। আর আমি এটা যদি আগেই বলে দিতাম তাহলে জেরিন হয়তো আমার মনকে ভালোবাসতো না, বরং আমার নামী ক্যারিয়ারটাকে ভালোবাসতো, যেটা আমি কখনোই চাইনি। এইদিকে জেরিন কিছুই বলছে না, শুধু অবাক হয়েই আছে। কি বলবে সে? যে রাসেল এত বড় একজন অফিসার হওয়া সত্ত্বেও কিনা কি বলে অপমান করেছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে জেরিনের নিজের কাছেই। আচ্ছা, তুমি বিসিএস পরীক্ষা কবে দিলে? আমি এক ঘরে থেকেও কখনো দেখিনি তুমি পড়াশোনা করেছো। জানো, তুমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে তখন আমি উঠে তোমার বইগুলো পড়তাম। যেদিন তুমি পরীক্ষা দিতে আসলে সেদিন আমিও এসেছিলাম, আর সেদিন মা বাবার সাথে আমার পরিচয় মনে আছে। একদিন আমি তোমার রেজাল্টের কাগজটা হাতে নিয়েছিলাম। সেদিন আমি আসলে আমার রেজাল্টটা খুঁজতেছিলাম, যেটা কিনা সবার প্রথমেই ছিল। জানো, আজকে সত্যি নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তোমার মতো এত বড় একজন মানুষকে আমি শুধু অবহেলাই করে এসেছি, কখনো জানার চেষ্টাও করিনি তুমি খেয়েছো কিনা, অথচ নিজে না খেয়ে আমার জন্য ঠিকই খাবার জোগাড় করতে। মন খারাপ করো না, কারণ আল্লাহ আমাদের সাথে যা করে সবাই কিছু কোনো না কোনো পরীক্ষা নেওয়ার জন্যই করে। হয়তো আমাকে সঠিকভাবে জানার জন্যই অমনটা করেছো। সত্যি আজ আমি ভাগ্যবতী, তোমার মতো একটা সুন্দর মনের মানুষকে নিজের জীবন সঙ্গী হিসাবে পেয়ে। আজকে চৌধুরী পরিবারের খুশি যেন কোনো কমতি নেই। রাসেল ও আজ অনেক খুশি, কেননা আজকে তার কাছে সুন্দর একটা কেরিয়ার আছে, সুন্দরী বিসিএস ক্যাডার বউ। এইভাবে দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো মাস। এসে যায় জেরিনের ডেলিভারির সময়। সবাই যেন জেরিনকে রেখে কোথাও যায় না, না জানি কখন কি হয়। একদিন রাসেল অফিসে বসে কি যেন করছে, তখনই রহিমা চৌধুরী ফোন করে বলে, বাবা রাসেল, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়, বৌমা কেমন জানি করতেছে। মা, তাহলে তুমি জেরিনকে হাসপাতালে নিয়ে যাও নিধিকে নিয়ে। আমি চাচ্চুকে বলে দিচ্ছি, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি বাবাকে নিয়ে হাসপাতালে আসতেছি বলেই ফোনটা কেটে দিই। রাসেলের চোখে পানি জেরিনের এমন কথা শুনে। জেরিন যে ওর কাছে বেঁচে থাকার একমাত্র উৎস, ওকে ছাড়া যেন রাসেলের পুরো পৃথিবীটাই অন্ধকার। রাসেল ওর চাচা সবুজকে ফোন করে সবটা বলে। বাবা ছেলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। একটু পর পর ফোন করে খবর নিচ্ছে কি অবস্থা। অনেকটা সময় পর ওরা হাসপাতালের কাছে এসে পড়ে। রাসেল গাড়ি থেকে নেমে এক দৌড়ে ভিতরে চলে আসে। মা, জেরিনের কি অবস্থা? আমার কলিজা পাখি ঠিক আছে তো? বাবা নিজেকে শক্ত কর, সবুজ দেখতেছে, এখনই কিছু বলে নাই। তখন নিধি ও নিধির বাবা মিস্টার সবুজ বেরিয়ে আসে, আর রাসেল দৌড়ে গিয়ে ওর চাচ্চুকে জিজ্ঞেস করে, চাচ্চু চাচ্চু, আমার জেরিনের কি অবস্থা? এখনো ভালো আছে তো নাকি? রাসেল, এভাবে ভেঙে পড়লে কি চলবে? নিজেকে শক্ত করো আর আল্লাহকে ডাকো। আর শোনো, ইমার্জেন্সি অপারেশন করতে হবে, নাইলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। ভাইয়া, তুই আগে ভাবির সাথে একটু দেখা করে আসো। ভাবি শুধু বারবার তোমার কথাই বলতেছে। নিধির চোখেও পানি। যেই মানুষটা সবসময় দুষ্টুমি নিয়ে থাকতো, আজকে তার চোখেও পানি। রাসেল দৌড়ে জেরিনের কাছে আসে। এই কলিজা, তোমার কিচ্ছু হবে না, একদম ভয় পাবে না, আমি তো তোমার পাশেই আছে, তাই না? জানি না তোমার এই ভালোবাসা আমার কপালে সইবে কিনা, তবে হ্যাঁ, আমি যদি চলে যাই তাহলে তুমি কিন্তু একদম কাঁদবে না। এসব বলবে না, আমি তোমার কিছুই হতে দিব না। রাসেল জেরিনকে জড়িয়ে ধরে উপরের কথাগুলো বলে। দুজনের চোখেই পানি। আজ মৃত্যুও যেন ওদের ভালোবাসার কাছে হেরে যাবে। রাসেল, এখন অপারেশনের জন্য নিয়ে যেতে হবে, দেরি হলে সমস্যা হতে পারে। ছোট আব্বু, আমি রাসেলকে ছাড়া কোথাও যাব না, এই আমি বলে দিলাম।
আমি মরলে ওর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাসটুকু ফেলতে চাই। এমন কথা শুনে কার চোখে পানি না এসে পারে বলেন? লোকে বলে ডাক্তারের চোখে নাকি পানি নাই, তারা নাকি মায়াহীন মানুষ। আজ তাদের সবার চোখেই পানি রাসেল আর জেরিনের ভালোবাসা দেখে। ভাবি দেখো, তোমার কিছুই হবে না। আমি বাবা তো তোমার সাথে আছি, তাই না? কোনো ভয় নেই। না আপু, তোমার ভাইকে ছেড়ে আমি অপারেশন রুমে যাবো না তো যাবো না। আমি জানি ওই রুমে গেলে আর ফিরে আসবো না। জেরিন, কেন পাগলামো করছো? তোমার কিছুই হবে না, আমি তো আছি নাকি? তোমার সাথে একটু দুষ্টুমি রাগ অভিমান করে বলে আমাকে তাড়িয়ে দিচ্ছ? এই কলেজা, এভাবে বলো, আমার বুঝি কষ্ট হয় না? আমি তোমার কিচ্ছু হতে দিব না। তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বলো? রাসেল, তুই বরং আমাদের সাথেই চল, কোনো সমস্যা নেই। তুই যথেষ্ট শক্ত মানুষ। চাচ্চু, আমি যে ওর কষ্ট সহ্য করতে পারবো না। ওর জন্য আমার জীবনটাও হাসতে হাসতে দিতে পারবো, কিন্তু ওর কষ্ট আমি কিছুতেই দেখতে পারবো না। জেরিনকে সবাই মিলে অনেক বোঝানোর পর অপারেশন রুমে যেতে রাজি হয়। রাসেলের হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ডাক্তাররা অপারেশন রুমে নিয়ে যায়। সবাই বাইরে অপেক্ষা করতে থাকে। সবার মুখেই যেন চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। বাবা, এভাবে কান্না করিস না, বৌমার কিছুই হবে না। দেখবি একটু পরেই তোর সাথে দুষ্টুমি করবে। রহিমা চৌধুরী মনে কষ্ট নিয়েও হাসতে হাসতে উপরের কথাগুলো বলে। তবুও রাসেলের কান্না থামছে না। কি করে থামবে? বড্ড বেশি ভালোবাসে যে পাগলিটাকে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। ডাক্তাররা বেরিয়ে আসে আর রাসেল দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে, চাচ্চু, অপারেশন ঠিকভাবে হয়েছে তো নাকি? রাসেলের কথাই কোনো জবাব দেয় না সবুজ। কেন জানি মনটা মলিন করে রেখেছে। এই নিধি, চাচ্চু তো বলছে না, তুই বল না প্লিজ, আমার কলিজা পাখির কি অবস্থা? নিধিও কিছু বলছে না। সবাই যেন আরো বেশি চিন্তায় পড়ে যায়। অবশেষে মিস্টার সবুজ বলে, রাসেল এক্ষুনি গিয়ে মিষ্টি নিয়ে আসে দুজনের জন্য। সবুজের কথা শুনে সবার মুখে হাসির রেখা ফুটে ওঠে, কিন্তু দুজন শুনে একটু চিন্তা মনে। চাচ্চু, দুইজন মানে তো বুঝলাম না। আরে গাধা, কিছুই বোঝে না। ভাবির 2টা সন্তান হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে, একদম তোদের দুজনের মতন। এই কথা শুনে সবাই অনেক খুশি। রাসেল দৌড়ে গিয়ে আগে মিষ্টি ফ্যাক্টরি নিয়ে আসে। সবাই মিষ্টি খেতে ব্যস্ত। পরে আর রাসেল গিয়ে ওর ছেলে মেয়ের কাছে যায়। ওরে বাবালে, আমার পাগলিটা বুঝি রাগ করেছে আমার উপরে। যাও, তোমার সাথে আর কথা নেই। তুমি আমাকে এতটা কষ্ট দিচ্ছ যে 2টা সন্তানের মা হয়ে গেছি। তুমি খুশি তো বলো? খুশি হব না বলো? এখন যে আমার কাছে আছে সুন্দর একটা কেয়ার, সাথে আছে সুন্দর একটা বিসিএস কার্ড আর রাগ গলাবো, আর যাদের মতো ফুটফুটে ছেলে, খুশি না থেকে কি পারি? এইভাবে চলতে থাকুক ওদের ভালোবাসা ঘেরা দুষ্টু মিষ্টি সংসার। আপনারা ওদের জন্য দোয়া করেন। মিষ্টি ছাড়াই এই গল্পটা এখানে ইতি টেনে দিলাম। জানি না গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত কতটাই ভালো করতে পেরেছি, তবুও চেষ্টা করেছি যতটা ভালো করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝে আবারও হাজির হব। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা।